এটা সরাই ফেললো সামনেরটা। কি এই যে সাদা টাদা সাদাটা? ক্যালেন্ডার। না, এটা আসবে না, শুধু আপনি আসবেন, আমি আসবো না। আহ, স্যার, স্যার। জামাত ইসলামের একাত্তরের ভূমিকা নিয়ে প্রায় মিডিয়াতে অনেক সরগরম আলোচনা হয়। হ্যাঁ, জামাত কখনো এটা উত্তর দেয়, কখনো বিব্রত বোধ করে, কখনো ইফস অ্যান্ড হোয়াট বলে, মানে নানাভাবে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো একটা ভারতীয় বয়ান আছে, তারপরে মিডিয়াগুলোর এক ধরনের বয়ান আছে। হ্যাঁ। তো জামাতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনার মূল্যায়নটা কি যদি একটু বলতেন? যাক, আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু ওই সাবজেক্টের সাথে রিলেটেড, যেহেতু পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তো এটা ছাত্র বয়সেও আমরা এগুলোর অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। যেহেতু ইসলামী যে দল সংগঠন ওইগুলোর সমর্থনেও ছিলাম, তা যে প্রশ্নগুলো এখন ওঠে এগুলো তখনও উঠেছে, এবং তখনও কম তীব্রভাবে এগুলো ওঠে নাই। এটা যেরকম রাজনৈতিক কিছু দল থেকে উঠেছে, আবার এটা যারা ছাত্র ছাত্রী তাদের কাছ থেকে ওইগুলো ব্যাপারে আসছে। তো বিভিন্ন সময়ে তখনকার বয়সে যখন অনার্স মাস্টার্স পড়ি, তখনও বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা একত্রিত হইতাম, তখন এই প্রশ্নগুলো তারা করত, আচ্ছা। এবং এই প্রশ্নগুলো নিয়ে অনেক কিছু হয়েছে। এবং অনেকে ছিল এরকম আমার বন্ধু বান্ধবদের মধ্যে, যে আওয়ামী ছাত্রলীগ ছিল, ছাত্র সমিতি ছিল, ছাত্র ইউনিয়নের কেউ কেউ ছিল, ছাত্র দলের ছিল, বা দু একজন কখনো শিবিরের ছিল। কিন্তু আমার সাথে তারা যখন এই প্রশ্ন অনেক সময় বসে করেছে, তখন একজোটে দেখা গেছে অনেকে করেছে। আচ্ছা। তো তখন এইগুলোর জবাব দিতে হইতো। এগুলোর অথরিটি আমি না, কিছুই না, কিন্তু তারা মনে করতো যে হয়তো এগুলোর মিনিমাম কিছু আলোচনা হলে একটু জবাব পাওয়া যাবে। জবাব পাওয়া যাবে, বা কিছুটা সত্যতা নির্ণয় করা সম্ভব হবে। সম্ভবত। এই আর কি বিষয়গুলো। তারপরে ছাত্র বয়স গেল এবং বাস্তব জীবনে এসেও এই কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকতার জীবনে এগুলো ছাত্রদের তরফ থেকে বারবার উত্থাপিত হয়েছে। তো সেখানেও ক্লাসেও এগুলোর জবাব দিতে হইতো। এখনো মাঝে মধ্যে হয় যখন ওই প্রসঙ্গ আসে, যেমন যখন বাংলাদেশি স্টাডিজ পড়াই, অথবা যখন দ্য হিস্ট্রি অফ দ্য এমার্জেন্স অফ বাংলাদেশ পড়াই, তখন অবশ্যই এই প্রশ্নগুলো আসে এবং বলে। তবে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো এই, তাদের মধ্যে থেকেই কেউ কেউ ওই একাত্তরের যারা জামাত শিবির ছিলেন, জামাত ছিলেন বিশেষ করে, শিবির না তখন, বা তাদের পক্ষেও বলে ফেলে। আবার কেউ কেউ এর বিরোধিতা করে কথা বলে ক্লাসে। তখন তারা আবার এইগুলোর ব্যাপারে জানতে চায়। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, যেহেতু আমাদের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমাদের জাতীয়তার সাথে, জাতিবোধের সাথেও কোনো না কোনোভাবে কিন্তু এটা প্রশ্নগুলো জড়িত হয়ে পড়ে। সেই দিক থেকে আসলে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন। আমরা যে যে লেভেলেই থাকি এবং পড়াশোনা করি, আমাদের বুঝ বিবেক সমস্ত কিছু এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও এটা বিশ্লেষণ করা আসলেই জরুরি। আর একটা বিষয় যেটা তুমি বলছো আর কি,
এই জামাতকে যখন এগুলো প্রশ্ন করা হয়, কখনো কিছু জবাব দেয়, কখনো খণ্ডিত জবাব দেয়, আংশিক জবাব দেয়, কখনো বা এড়িয়ে যায়, আবার কখনো বা এর তাদের পক্ষে দৃঢ় মতামত ব্যক্ত করে। এই জিনিসগুলো আমরা দেখে আসছি, এই অবস্থাটা। তো যাই হোক, দল হিসাবে তারা যাই দিক, আমাদেরও কিছু স্টাডি আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই আর কি, আমরা একটু প্রত্যেকটা, যেহেতু তুমি সাংবাদিকও একদিক দিয়ে লেখো, একটা সংবাদ বা খবর এর পিছনেও প্রায় কোনো সংবাদ থেকে থাকে, ঘটনা থেকে থাকে, সেটা হেলান দিয়ে নেন। হ্যাঁ, সেটার সাথে এটা একটি বিষয় গুরুত্বপূর্ণ। তা আমাদের একটু ছোট করে একটা ইতিহাসে যাই। সেটা হলো পাক ভারত উপমহাদেশে মুসলমানদের অবস্থান, মুসলিম জাতিসত্তার অবস্থান, এটার উৎপত্তি, এটার বিকাশ, সেটাকে বাদ দিয়ে এটা বিশ্লেষণ করলে আসলে আমরা ফলাফল পাবো না। আচ্ছা আচ্ছা। আবার এই যে যারা আমাদের পাশাপাশি, যেহেতু পাক ভারত উপমহাদেশে আমাদের বসবাস, একটু এটা থামিয়ে দিই, তারপরে কথা বলি। হ্যাঁ, তা এখানে যেহেতু বিশেষ করে এখানে জনগোষ্ঠী যদি আমরা বিশ্লেষণ করি, জি সংক্ষেপে বলি আর কি, জি স্যার। তাহলে পাক ভারত উপমহাদেশে হিন্দু এবং মুসলিম জাতি বৃহৎ জাতি, বা সম্প্রদায় যদি বলে কেউ বলুক, বলুন। বা সমাজ বলুক, অসুবিধা নেই। সেই সাথে এখানে তারও পূর্বে বৌদ্ধদের অবস্থান ছিল। ফলে এখনো পাক ভারত উপমহাদেশে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা আছে, মুসলমানদেরও একটা বিশাল সংখ্যক আছে তাদের পরেই, অথবা বৌদ্ধদের অবস্থান আছে। আবার এই যে 18 শতকের শেষের দিকে বা মধ্য দিকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ বা ব্রিটিশরা আসে বা অন্যরা আসে, তারপরের থেকে এখানে আবার খ্রিস্টবাদের জন্ম হয়েছে। মানে তাদের যে রাজনীতি, ওইটার সাথেই অনুষঙ্গ হয়ে মিশনারি এখানে চলে আসে। আচ্ছা আচ্ছা। ওই মিশনারিদের নেতৃত্বে আবার ধর্মান্তরিত হয়, কেউ হিন্দু থেকে, আবার কেউ বৌদ্ধ বা বিভিন্ন সেক্ট থেকে হিন্দুদের। ওইগুলো বাদ দিয়ে এটাকে চিন্তা করা যাবে না। সেই সাথে একটি বিষয় খুব জোরালোভাবে স্মরণ রাখা দরকার, যে মোহাম্মদ বিন কাসিমের ভারত বিজয়ের পর বিভিন্ন ধাপে ধাপে মুসলিম শাসকদের এখানে আগমন ঘটে, তারা ক্ষমতা চর্চা করেন। আবার এটা দীর্ঘদিন, কয়েক শত বছর, 700 বছরের বেশি তারা এখানে সাম্রাজ্য বিস্তার বা সাম্রাজ্য পরিচালনা করেন বা রাষ্ট্র পরিচালনা করেন। অতঃপর ব্রিটিশদের আগমন,
তো ব্রিটিশদের আগমনের ফলে হয়ে গেল কি, যে 1757 যেহেতু মুসলমানদের পতন হয়েছে সিরাজউদ্দৌলার মাধ্যমে, পরে এখানে হিন্দুদেরকে, যেহেতু তারা মেজরিটি ছিল, তারা তাদেরকে বেছে নেয়। ফলে জমিদারিত্ব এটা সেটাই স্বার্থে তারা জড়িয়ে পড়ে, এবং অর্থনীতিতে মুসলমানদের একেবারেই অংশ থাকে না। ফলে মুসলমানদের সচেতন কিছু যে ছিল গোষ্ঠী, তারা আবার রিভাইভ করার চেষ্টা করে। তো এই রিভাইভের ক্ষেত্রে যদি অন্যদিন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা মুসলিম রেনেসাঁ ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান নিয়ে তোমার সাথে কথা বলবো, তাহলে ওখানে সমস্ত কিছু ব্যাখ্যা করা যাবে। এখানে আর সেটা করছি না। আচ্ছা। তো ফলে দেখা যায় যে মুসলমানদের সংগঠিত হইতে হলো আস্তে আস্তে, কিন্তু তারা প্রথমে কিন্তু গোটা ভারত নিয়েই হিন্দু মুসলমান সহ তারা এক ভারতে চলতে চেয়েছেন মুসলমানরা। হ্যাঁ, তার মূল কারণ কি? মূল কারণটা হলো মুসলমানদের আর ব্রিটিশ শাসকদের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা অবশ্যই ভালোভাবে জানা দরকার। আচ্ছা। একটা হয়েছে, তারা এসেছিল এখানে সাম্রাজ্যবাদ কায়েম করতে, উপনিবেশ কায়েম করতে, হ্যাঁ, অর্থনৈতিক কারণে। আর মুসলমানদের যে আগমন, তাদের শাসন প্রশাসন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে বলতে থাকেন, আমি আটকে দিই। যে অসুবিধা নেই। বলেন স্যার। এটাই স্পষ্ট হয় যে তারা নিছক রাজ্য শাসনে এই বিজয়ের জন্য আসে নাই। তারা এখানে এসে স্থায়ী জনগোষ্ঠীতে, স্থায়ী ইনহেবিটেন্টস যেটা বাসিন্দায় পরিণত হয়েছেন। আচ্ছা। তাদের কেউ কেউ আরব থেকে আসলেও, ইরান থেকে আসলেও, আফগান থেকে আসলেও তারা ফিরে যাওয়ার জন্য আসে নাই। তাদের মূল ফিলোসফি ভিন্ন ছিল। সেটা মুসলিম ফিলোসফি বা ইসলামিক ফিলোসফিও বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মদিনায় গিয়ে আর মক্কায় ফিরে আসেন, মক্কায়, এবং তাদের ওয়াদা দিয়েছিলেন। রাসূল বলছে, যখন বায়াল আকাবা হয় না, তোমার এই প্রসঙ্গে বলে ফেলি, আকাবা শপথ, হ্যাঁ, এটা বলা উচিত, ঠিক আছে। বায়াল আকাবা যখন, মুসলমানদের মনস্তত্ত্ব না বুঝতে পারলে জামাত ইসলামের মনস্তত্ত্ব না বোঝা যাবে না। রাইট। বায়াল আকাবা যখন হয় প্রথমটা, এবং দ্বিতীয়বার যখন, দ্বিতীয় বছরে যখন বায়াল আকাবা হয়, 72 জন পুরুষ খাজরাজ আউস থেকে আর 3 জন মহিলা স্ত্রীলোক, এই 75 জন আসে। আচ্ছা। তো তাদের সাথে যে বায়াতটা হয়, সেটা সত্যি ভিন্ন রকমের। এটাকে ইসলামের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বলা যায়, যার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে। এটা তুমি একটু মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, এটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মধ্যে গণ্য। আচ্ছা আচ্ছা। সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মধ্যে বলা হয়েছিল যে তারা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলবেনই, কিন্তু আবার কিছু ক্রাইটেরিয়া সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। চুরি করবে না, জেনাবি ব্যভিচার করবে না। শপথই করে দিচ্ছে। হ্যাঁ, শপথ করেছে অলরেডি। আচ্ছা আচ্ছা। এটার নাম বায়াত। আবার কি তারা কাজাব করবে না, মানে মিথ্যাচার করবে, হ্যাঁ, মানে কাউকে প্রোটেক্ট করবে, হ্যাঁ, করবে না। আরেকটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের দেশে যান, তাহলে তারা তাকে কিভাবে গ্রহণ করবে। তখন তারা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন
আপনার শত্রু আমাদের শত্রু বলে গণ্য হবে। না, তার আগে যেটা বলছেন সেটা আপনি শোনেন। বলেন, হ্যাঁ ঠিক আছে। তার আগে তারা বলছেন, যখন তিনি বললেন যে আমাকে কিভাবে গ্রহণ করবে, ইন্টারেস্টিং খুব। আচ্ছা, তখন তারা বললেন, আমরা আমাদের পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, ভাই, বোন, হুম হুম, কেমন যেভাবে protect করে আত্মীয় আপনাকে স্বজন, সেভাবে। তাদেরকে যেভাবে গ্রহণ করি হুম, আপনাকে সেভাবে করব। তাদেরকে রক্ষা করার জন্য যেভাবে আমরা জীবন দান করি, আপনাকে রক্ষার জন্য আমরা জীবনপাত করব। হুম, আমরা এতটুকুও পিছপা হব না। এই কথা বললেন। হুম, কিন্তু মজার ব্যাপার হলো, তারা আরেকটি কথা জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুম, যে ব্যাপারটা এরকম হবে না তো, যে যুদ্ধ, জীবন সব করলাম, তারপরে ধরেন একটা পর্যায়ে হয়তো বিজয়ও হয়ে যাবে, আরব বিজয় হয়ে যাবে, তখন আমাদের আপনি ছেড়ে যাবেন না আপনার তো? মক্কার দেশে নিজ যারা জনতা, সেই বিজয়ের পরে তাদের সাথে আপনি ফিরে আসবেন, যুক্ত হবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, তা হবে না। তোমাদের ওখানে গেলে আমি সেখানেই তোমাদের সাথে চিরদিনের জন্য থাকব। আমার মৃত্যু সেখানে হবে, আমি তোমাদের ওখানেই থাকব, আমি এখানে ফিরে আসব না। বিজয় হইলেও ফিরে আসব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা রেখেছেন এবং এখনো তিনি সেখানে শুয়ে আছেন এবং মদিনা মদিনা মুনাওয়ারা। মুনাওয়ারা তৈরি হয়েছে। সেই ফিলোসফিটা তুমি মনে করতে পারো না যে মুসলমান শাসকদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে হুম হুম হুম, তা নিহিত ছিল না। যেহেতু exactly। এখানে পা বাড়িয়েছে মুসলমানরা, শাসকরা, দিগ্বিজয়ী ব্যক্তিত্বগণ, হুম, তারাও এখানে আসছেন যে এখানে গেলে আমরা এখানকার স্থায়ী বাসিন্দা হব, বাসিন্দা হব, অধিবাসী হব। এটাই হবে আমরা আমাদের। ওইটাকে কাল্টিভেট করব, ওইখানে হ্যাঁ, ওইটাকে গড়ে cultivate। তুলবো। এটাই কাল্টিভেট। কেন কেন আল্লামা ইকবালের একটা কথা থেকেও সেটা প্রমাণ হয়, মুসলিম হে হাম ওতন, সারা জাহাঁ সে আচ্ছা হামার, হ্যাঁ আমারা। হামারা, মুসলিম হে হাম ওতন হ্যায়। তিনি সেটা বলেন সারা জাহান। আর আল্লাহ তো খণ্ড খণ্ড করে পৃথিবীকে তিনি তো দেশ বিভক্ত করেন নাই। এক্স্যাক্টলি, আল্লাহ দিয়েছেন পৃথিবী, পৃথিবী পুরোটাই আদমের কনস্টিটিউয়েন্সি। জন্য, আদমের সন্তানদের জন্য। হুম, তো সারা পৃথিবী ব্যাপী তারা রাষ্ট্র তৈরি করুক, সাম্রাজ্য তৈরি করুক, সারা পৃথিবীর সর্বত্র তারা ফ্রি ঘুরে বেড়াক। ইকবাল আবার এই কথাটা বলছেন, মহাসমুদ্রে মাছের মতো। মানুষ হলো মহাসমুদ্রে, মাছের মতো। এক জায়গা থেকে তারা বিভিন্ন সমুদ্রে যেতে পারবে, তাদের কোনো বর্ডার লাগে না, হুম, কোনো কিছুই না। তা আল্লাহ তৈরি করেছেন পৃথিবী, হুম, সেই পৃথিবীর খলিফা তৈরি করেছেন মানুষকে। মানুষকে তো যাই হোক, সীমা রেখায় সে আবদ্ধ এই ফিলসফি কিন্তু মুসলমানদের মধ্যে ছিল। ছিল। এখন আমরা এই বাংলাদেশ হওয়ার পর আমরা যদি মনে করি যে তারা এই ফিলসফি জানতেন না, হুম হুম হুম, মারাত্মক ভুল করা হবে। তাহলে এই ফিলসফিগুলো আসছে কাদের থেকে? ফিলসফি মুসলিম চিন্তাবিদদের থেকে আসছে, রসুলের থেকেই আসছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইগুলোকে আবার বড় বড় চিন্তাবিদ, ইমাম, স্কলার, তারা আবার কিন্তু এগুলো ফর্মুলেট করেছেন হুম, এবং যুগের প্রয়োজনে তারা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। যেমন তোমাকে একটা কথা বলি, আল-মাওয়ার্দী সুন্নিদের মধ্যে প্রথম। আল-মাওয়ার্দী সর্বপ্রথম আব্বাসীয় যুগে
ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা দান করেন, আচ্ছা, একটা পলিটিক্যাল সিস্টেম তিনি দান করেন। কি নাম বললেন? আল মাওয়ার্দি, আল মাওয়ার্দি। আল্লামা আল মাওয়ার্দি। আল্লামা আল মাওয়ার্দি। তার গ্রন্থটার নাম হচ্ছে আহকাম আস-সুলতানিয়া। আচ্ছা আচ্ছা। ওটার উপর আমার লেখা আছে ইংরেজিতে, তোমাকে দিব, এটা নিতে পারবে। তো কিন্তু তিনি যে এটা তৈরি করেছেন মূলত কোরআনের ভিত্তিতেই, সেগুলো তুমি জানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এইটার উপর ভিত্তি করে তিনি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে ফেলেছেন। তারপরে বিভিন্ন বিভাগ কিভাবে পরিচালিত হবে, ইমামতের গুণাগুণ কি হবে, সব তিনি বলেছেন। যাই হোক, সেটা এখানে ওইভাবে অত না বললাম। ঠিক আছে, এটা রেফারেন্স থাকলো, কারণ আমরা জানি না যে এখন কিন্তু এটা একটা বড় প্রশ্ন, হ্যাঁ, যে মিডিয়াগুলো প্রশ্ন করে যে জামাত ইসলাম এখনো বলছে না যে তারা মানে রাষ্ট্রটা কিভাবে চালাবে। আমি এটা শেষ করে দিচ্ছি তোমাকে। আমি সেটাই বললাম যে জি। যেহেতু ওইরকম একটা বই আছে, তাহলে এই রেফারেন্সটা থাকুক আমাদের কাছে। হ্যাঁ, ফাইন, সুন্দর কথা বলছো তো তুমি। জামাতে ইসলামী ব্যাপারে আমি পরে আসছি, কথাটা বলবো, হ্যাঁ, তোমার ঠিক জবাব আছে। দিব। ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে না কথা প্রসঙ্গে এগুলো চলে আসলো, চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, কারণ মুসলিম স্টেট তো এটা, এটা মুসলিম স্টেট। তাহলে এটার অরিজিন তুমি খুঁজবা না? অবশ্যই তো অবশ্যই। অরিজিন না খুঁজে যখন আমরা নিজেদের থেকে কথা বলবো, তখন আমরা আবল তাবল আমি বলবো। আজকে এই নতুন একটা মনস্তত্ত্ব, এই যে দেশ বিভাজন, তারপরে দেশের প্রতি টান থাকা, একত্রে থাকা, অখণ্ড পাকিস্তান, অখণ্ড ভারত, এই মনস্তত্ত্বটা আসলে ওইখান থেকে আসছে। হ্যাঁ, সুন্দর কথা। কারণ কি, মুসলমানরা সাম্রাজ্য পরিচালনা করেছেন, তা আব্বাসীয় যুগে তার সাম্রাজ্য খণ্ড করে না, তার সাম্রাজ্য না, বাড়িয়েছে। হ্যাঁ, উমাইয়া মক্কা মদিনাকে একত্রিত করেছে। করেছেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে সেটার সাথে আরো যোগ হয়েছে। উমাইয়ারা রাজতান্ত্রিক হোক, হ্যাঁ, রাজতন্ত্রের দোষে দুষ্টতা তাদের আছে, কিন্তু সেই সাথে আরেকটি জিনিসও, সেটা হলো সাম্রাজ্যের রাজতন্ত্র তো ইসলামে হারাম না। না, হারাম না। আমি সেটাই। বলছি দুষ্টতা মানে রাজতন্ত্রের যে ইভিলস গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইগুলো পেয়ে বসেছিল, সেটা থাকুক, থাকো। ছিল যার যারটা, সেটা ছিল, হ্যাঁ, সেটাই। কিন্তু তাদের সাম্রাজ্য কিন্তু ছিল, সাম্রাজ্য ছিল। হ্যাঁ বিজয় কিন্তু ছিল। হ্যাঁ, আবার আব্বাসীয় যুগে সেই সাম্রাজ্য ইসলামের দৃষ্টিতে পরিচালনার জন্য তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিল, এটা জানো তো? এটা তো জানো। আচ্ছা, যাই হোক, তাহলে তারা এক ধরনের বিপ্লব করলো আব্বাসীয়রা, হ্যাঁ। তা তারা আবার ক্ষমতায় আসলো। তাদের যুগেও তোমার এই যে বললাম, যার নাম বললাম, আল্লামা মাওয়ার্দি। আল মাওয়ার্দি, আহকাম আস-সুলতানিয়া, তার আহকাম আস-সুলতানি মানে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বিধিবিধান। হ্যাঁ, বিধিবিধান, আহকাম বিধিবিধান। এটা তিনি রচনা করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি বলেন না এটা যে এইটাই একমাত্র ব্যবস্থা। এরপরে আরেকজন গবেষক আরেকভাবে গবেষণা করে, আর কেউ আবিষ্কার করতে পারবে না তা না। তা না। হ্যাঁ, তাহলে তো ইজতেহাদের দরজা বন্ধ করে ফেলেন তিনি, তা তো হবে না। হ্যাঁ, তিনি তো জানেন যে ইজতেহাদ কিয়ামত পর্যন্ত চলবে। হ্যাঁ, গবেষণা চলতে এই থাকবে। কারণে বলছে যে এটা হলো আমার দেওয়া ব্যবস্থা। কারণ আব্বাসীয় খলিফা চেয়েছিলেন আপনি একটা ব্যবস্থা দেন, যেভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি। আচ্ছা আমাদের তো কনস্টিটিউশন থাকতে হবে। আচ্ছা আচ্ছা। এই জন্যে আমরা যে মুসলিম, এই যে ডেভেলপমেন্ট অফ, এই যে ল দিয়েছিল না একটা কোর্স, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ইসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা যেহেতু এই বিষয়গুলো পড়া নাই কারো আমাদের এখানে, সাধারণত অন্যান্য দেশে এখনো আছে। এমনকি তুমি অক্সফোর্ড যাও, কেমব্রিজে যাও, যেখানে ইসলামিক বা মুসলিম পলিটিক্যাল থিওরি বা পলিটিক্স বা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এগুলো পড়ানো হয়, বা এই রেফারেন্স পাবা সারা পৃথিবীব্যাপী। তা আমাদের মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখানে এটা ডেভেলপ করতে পারি নাই, বা এদিকে কারো নজর নাই এই ব্যাপারে। যাই হোক, যে কথাটা আমি বলি আর কি,
তাহলে এই স্কোপটা আছে, তিনি বলেন না ইট ইজ দি ফাইনাল, হুম, কেমন, যে কোড অফ ইসলাম অনলি বা পলিটিক্যাল সিস্টেম। তারপরে আর আমি ইনশর্টই করব এটা, পরে অন্যদিন যদি হয় ডিটেলস বলবো। তো তারপরে আবার আসলেন নিজাম আল মুলক তুসি। তিনি এসে একটা পলিটিক্যাল সিস্টেম দাঁড় করালেন, কিন্তু সেটা রাজতান্ত্রিক। আচ্ছা, রাজতান্ত্রিক হইলেও তিনি বলছেন আল্লাহর গুণে গুণান্বিত হইতে হবে, কোরআনের ওইদিকেই গেছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে মানুষ ভালো হইলে সে যে সিস্টেমটাই করুক মানুষের কল্যাণ ভালো হইলে করবে, অসুবিধা নেই। সেটাই। এবং তিনি স্বৈরাচারও যদি হয়, এবং সে তিনি যদি- তিনি তিনি ফ্রি শিক্ষা ব্যবস্থাটাও তিনি কিন্তু ওই যে নিজামিয়া ইউনিভার্সিটি, জামাতের 71-এর ভূমিকা সঠিক না ভুল, মানে ভূমিকার মূল্যায়ন চলতেছে। আচ্ছা আমি বলি হ্যাঁ হ্যাঁ শুনে নাও। বলেন স্যার। তাহলে নিজামুল মুলক তুসি কিন্তু থিওরি অফ কিনশিপ কেমন এটা ডেভেলপ করেন, আচ্ছা, এবং এটা ডেভেলপ করে তিনি দেখান যে রাজা হবেন আল্লাহর গুণে গুণান্বিত, মানে অর্জন করবে সৎলোক, হ্যাঁ সর্বোচ্চ সত্য। সর্বোচ্চ সৎলোক, হ্যাঁ, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ তাআলা যে খোদাভীরু লোক হবেন। হ্যাঁ রাজ্যের- আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে দৃষ্টিতে দেখেন, হুম, হুম, মানে কল্যাণের দৃষ্টিতে, কল্যাণের যে তাদের কল্যাণ হোক কল্যাণ হোক, রাজাও তাই দেখবেন, আচ্ছা, কেমন এই দৃষ্টিতে তিনি থিওরি তুলে ধরেন। হুম, এটার ব্যাপার আমার লেখা পাবা তো। ভালো সুবিধা হয় শনি রোগে আমি তারপরে এই অনেক কথা বললে অসুবিধা, পরে আবার শুনো। না না, বলেন বলেন, হ্যাঁ। ওইটা আসবে না। হ্যাঁ রবিবারটা যদি আর এটা হলো এইভাবে পরবর্তীতে বলেই ফেলি, এটা হুম, আল গাজ্জালি, ইমাম আল গাজালি, হ্যাঁ ইমাম আল গাজ্জালি, হ্যাঁ, তিনিও পলিটিক্যাল সিস্টেম দান করে, অফিস শব্দে আচ্ছা, কিন্তু তার সময় নতুন ক্রাইসিস, যে খলিফা মারা গেলে বয়স ভালোই সময় পড়ে কম, মানে কম বয়সী লোক এখন খলিফা হবে, এটা চ্যালেঞ্জ করে বসলো যারা শিয়াদের মধ্যে সাফাবিদ, চ্যালেঞ্জ করে বলল, বলছে যে পূর্ণবয়স্ক হতে হবে, এটা তো সুন্নিরাও চায়, হুম, এটা আবার শিয়ারাও চায়, হুম, পূর্ণ বয়স ছাড়া রাষ্ট্র পরিচালনা কেমনি করবে খলিফা, আচ্ছা, বুদ্ধিজ্ঞান থাকতে হবে না। হুম, হুম, আচ্ছা, তখন তিনি ভিন্ন ফর্মুলা দিলেন, এই জন্যই তারা ইমাম। সেটা ফর্মুলেট করলেন এইভাবে হুম, যে না, পূর্ণ বয়স হতে হবে এরকম না। বয়সের এই তিনি বয়স বললেন না। যে ইসলামী দিন তো আছে, স্যার এটা নেবেন, স্যার স্যার হ্যাঁ সাউন্ড আসতেছে তো, সাউন্ড আসছে হ্যাঁ এটা দেই, তিনি বললেন দরকার নেই আমি তো ইসলামী দিন তো বিদ্যমান, হ্যাঁ, শরিয়া বিদ্যমান, হ্যাঁ, এবং ওলামাই কেরাম বা ইমাম আছেন তারা বিদ্যমান, আবার আর্মি বিদ্যমান, হুম, আর্মির বিদ্যমান। তা খলিফা তো একটা ওখানে এলিমেন্ট। আচ্ছা, ফলে এই যে ওলামাদের বয়স পরিপূর্ণ না হোক, সামর্থ্য পরিপূর্ণ হইলে হবে না, বয়স হ্যাঁ না, তার বয়সটা ইয়ে থাকলো, বয়সের এটা তিনি অন্যগুলো দিয়ে কাভার করলেন, কভার করলেন, হ্যাঁ, আচ্ছা, দিন, দিন, এই যে শরিয়া, তারপরে ইমাম এবং ওলামায়ে কেরাম, হুম, 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 সৈন্যবাহিনী, হুম, 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 কেমন হুম, এইগুলোকে সামনে আনলেন, আচ্ছা, বিচারক এটা সেটাই সবগুলোকে সামনে এনে তিনি বললেন, সুতরাং খলিফা তো একা সমাধান দিচ্ছে না, হুম, অর্ডার এসে খলিফার নেতৃত্বে তো এটা বাস্তবায়িত হবে সিদ্ধান্তগুলো। 56 দুইটা
সুতরাং খলিফা নমিনাল হইতে পারে, সবই তো মিথ্যা, কি হইতে পারে, তাই না? আর তখন নমিনালই ছিল। আমাদের প্রেসিডেন্ট আছে না, কথার কথা, 27 বা ব্রিটিশ যে কনস্টিটিউশন, সেখানে রাজা রানী আছে না, তারাও তো ওইভাবে নমিনাল। হ্যাঁ, ব্রিটিশ রানী তো মোটামুটি। এই জন্য এটাও মনে রাখতে হবে, এটা নিয়ে কেউ কথা বলে না, শুধু সৌদির রাজতন্ত্র নিয়ে কথা না বলে। না না, এই জন্য এইটাও মনে রাখতে হবে যে এই মুসলিম কনস্টিটিউশনের যে ইম্প্যাক্ট, সেটা ব্রিটিশ কনস্টিটিউশন সহ হুম, আমেরিকান যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের মধ্যে বরং ডাইরেক্ট ইম্প্যাক্ট বিদ্যমান আছে। আমাদের এবং সেখান থেকে আসছে এটা। ক্লাসে। আচ্ছা, না আমি এটা এই জন্য বললাম যে সেই বিষয়গুলো এই পাক ভারত উপমহাদেশে যারা মোগল সাম্রাজ্য তৈরি করলেন, কারো ক্ষুধা লাগলে খাইতে পারে না। হ্যাঁ, খাইছি, আমরা খাইছি। যারা সালতানাত কায়েম করলেন বা ইভেন নবাবরা, কেমন তাদের প্রভাবটা, এই আব্বাসীয় যুগের যে শাসন ব্যবস্থার প্রভাব, সেটা কিন্তু এই পাক ভারত উপমহাদেশের রাষ্ট্র পরিচালনায় সেটা প্রভাব ফেলে এবং ডাইরেক্ট প্রভাব ফেলে এবং সেখান থেকে গ্রহণ করে। এছাড়াও পরবর্তীতে ইবনে তাইমিয়া আছেন না, ইবনে তাইমিয়া তো বরং আরো ওই যে খিলাফত। আমরা কি সাবজেক্ট থেকে অন্যদিকে যাচ্ছি কিনা আবার? আমরা তো 71-এ আসবো। আচ্ছা, এটা শেষ, এই পর্যন্ত, পরে আমরা কথা বলি। সেটা যাই হোক, এটা পাক ভারত উপমহাদেশের মুসলিম শাসন প্রশাসনের উপর প্রভাব ফেলেছে। হ্যাঁ, একটু অন্যদিকে চলে গেছি, তা আমরা একটু আসি। ফলে মুসলমানরা এই যে এখানে এই রেনেসা হলো আর কি, হুম, তার প্রভাবটা সংক্ষেপে বলে ফেলি। তাইমিয়া, শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, আওরঙ্গজেব, হুম, কেমন, এবং তাদের মাধ্যমে, তাদের চিন্তাধারার মাধ্যমে ইসলামী চিন্তাটা, জাতীয়তার চিন্তাটা পরিপুষ্ট হয়। ওখান থেকেই পরবর্তীতে মুসলিম লীগ যে হয় 1906 সালে, হুম, হুম, সে 1906 সালে এই মুসলিম লীগের মধ্যেও কিন্তু ওই প্রভাবটা ছিল যে আমরা আবার ভারতে জেগে উঠব, হুম। ভারতে আবার রাষ্ট্র কায়েম করব এবং রাষ্ট্র পরিচালনা করব। আচ্ছা। এনসিপি মার খাওয়ার পরে একটু হ্যাঁ। বেশি লাগতেছে আমেরিকায় যে হ্যাঁ, না, ওদের যে সারা পৃথিবীতে জায়গা কেউ নাই, হবে না। জায়গা হবে না। যদি মানে এই বিএনপির পিছনে ঘুরে ধরা ধরা, পুরা ধরা। রাজনীতি দিবে না BNP জীবনও দিবে না, আসনও দিবে না, কিছুই দেবে না বিএনপি, খালি মূলা জ্বলাবে। হ্যাঁ, শেখ মুজিবের